দরিদ্র ছেলে তার বার্ধক্যে পৌঁছনো বাবা মায়ের অপেক্ষা আর বিশ্বাস বুকে নিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা যাচ্ছিল। ঢাকায় পৌঁছনোর পরপরই বাস স্টেশনে তার সামনে হাজির হলেন এক শান্তশিষ্ট সুবেশী বিধবা মহিলা, যিনি তাকে তার অট্টালিকাসম বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু সেই রাতে সেই বিধবা মহিলা তার ঘরে এসে ওই অসহায় দরিদ্র যুবকের সঙ্গে যা করলেন তাতে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল এবং ছেলেটির সমস্ত জীবনের গতিপথ চিরতরে পাল্টে গেল। বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নেত্রকোনা জেলার প্রত্যন্ত গ্রাম নাগেশ্বরীতে একটি জরাজীর্ণ টিনের ঘর ছিল। সেই ঘরে বাস করত ২৫ বছর বয়সী অর্ণব। হালকা গড়ন, দুচোখে বিশাল স্বপ্নের আভা আর বুকের গভীরে বৃদ্ধ বাবা মায়ের প্রতি অপরিসীম মমতা। তার বাবা হরিপদ গ্রামের মাঠে দিনমজুরির কাজ করতেন, আর মা কমলাবতী প্রতিবেশীদের বাড়িতে ধানের চাল বাছাই করে কিছু উপার্জন করতেন। বহুদিন এমন হতো যে তিনজন মিলে একবেলার খাওয়ারও ঠিকমতো জুটত না, কিন্তু অর্ণব কখনো তার স্বপ্নকে দরিদ্র হতে দেয়নি। প্রতিটি রাতে মাটির প্রদীপের টিমটিমে আলোয় সে বিসিএস পরীক্ষার জন্যে পড়াশোনা করত। যখন পুরো পাড়া ঘুমের কোলে ঢলে পড়ত, তখনও সে বইয়ের পাতায় মগ্ন থাকত। মা মাঝে মধ্যে উঠে এসে বলতেন, বাবু একটু শুয়ে পড়, কিন্তু অর্ণব হাসি মুখে উত্তর দিত, মা আরেকটু বাকি, একদিন সব ঠিক হয়ে যাবে। এ কথা শুনে বৃদ্ধ বাবা নিঃশব্দে আকাশের পানে তাকিয়ে থাকতেন, কারণ সন্তানের অদম্য পরিশ্রমের উপর তার নিজের চাইতেও বেশি আস্থা ছিল। গ্রামের লোকেরা কখনো তার প্রশংসা করত, কখনো ঠেস দিয়ে কথা বলত, কিন্তু অর্ণবের ভেতরে এক দুর্নিবার জ্বলন ছিল। সে প্রতিটি ভোরে মাঠের পাশে বসে পুরনো পত্রিকা পড়ত, নিজের হাতে নোট বানাত এবং মনে মনে প্রতিশ্রুতি নিত যে একদিন সে তার বাবা মাকে এই কষ্টের জীবন থেকে টেনে বের করবেই। এক সন্ধ্যায় সে বাড়ি ফিরল, চোখে এক অদ্ভুত জ্যোতি। সে বলল, মা, বাবা, আমার ঢাকায় যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই শুনে দুজন বৃদ্ধ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। অর্ণব জানালো যে তার স্কুলের প্রিয় শিক্ষক ঢাকায় থাকা পরিচিত এক মানুষের ঠিকানা দিয়েছেন, যেখান থেকে সে পড়াশোনার সুযোগ পাবে। এ কথা শুনে মায়ের চোখ জলে ভরে গেল। আনন্দের পাশাপাশি ছেলে দূরে যাওয়ার কষ্টও বুকে চাপল। সেই রাতে টিনের ঘরে কেউ মন দিয়ে খেতে পারল না। মা বারবার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছিলেন, বাবা চুপ করে তাকিয়ে দেখছিলেন, আর অর্ণব বাইরে বসে রাতের আকাশ দেখছিল। গভীর রাতেই যখন সবাই ঘুমিয়ে পড়ল, মা উঠে পুরনো কৌটো থেকে বিয়ের সময়ের তামার একজোড়া বালা বের করে আনলেন। পরের দিন সেগুলো বিক্রি করে যা পেলেন তা থেকে ছেলের পথখরচ আলাদা করলেন। মা যখন সেই টাকা অর্ণবের হাতে তুলে দিলেন, তার চোখ ছলছল করে উঠল। মা, এটা কেন করলে? কমলাবতী হাসলেন, বাবা, মায়ের গহনার চেয়ে ছেলের স্বপ্ন বড়। ঢাকা যাওয়ার দিন এলো। গ্রামের বাস স্টেশন পর্যন্ত বৃদ্ধ দুজন পথ হেঁটে গেলেন। পুরো পথ মা চোখের জল আটকে রাখতে পারলেন না, আর বাবা নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেন। বাস আসতেই অর্ণব বাবা মায়ের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল। একটু ধৈর্য রাখুন, পরের বার যখন ফিরব আপনাদের আর এই কষ্ট সহ্য করতে হবে না। বাবা কাপা হাতে তার মাথায় হাত রাখলেন। তোর ওপর আমাদের ভরসা আছে বাবা। বাস ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল। মা বাস ছুটে যাওয়া অবধি দাঁড়িয়ে হাত নাড়তে থাকলেন, আর বাবা অনেক দূর পর্যন্ত চেয়ে থাকলেন। আর অর্ণব জানালায় মুখ লাগিয়ে তাদের দেখল, যতক্ষণ না দৃষ্টি থেকে মিলিয়ে গেলেন। রাত গাঢ় হতে লাগল। বাস মসৃণ সড়ক বেয়ে এগিয়ে চলল। সহযাত্রীরা যে যার মতো ব্যস্ত ছিলেন, কিন্তু অর্ণব জানালার কাছে কপাল ঠেকিয়ে তার স্বপ্নের কথা ভাবছিল। ঠিক তখনই এক বড় শহরের স্টপেজে একজন অত্যন্ত পরিপাটি শালীন মহিলা বাসে উঠলেন। বয়স কম বেশি ৪২, পরনে সাধারণ কিন্তু দামি শাড়ি, মুখে প্রগাঢ় বেদনার ছায়া, হাতে মূল্যবান ব্যাগ আর চোখে দীর্ঘ একাকিত্বের ছাপ। তিনি এসে ঠিক অর্ণবের উল্টো দিকের আসনে বসলেন। কিছুক্ষণ পর বাস একটা গর্তে পড়ে ঝাঁকি খেল, আর অর্ণবের ছেঁড়া ফাটা ব্যাগটা সিট থেকে নিচে পড়ে গেল। বই আর নোটের কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ল। অর্ণব তড়িঘড়ি সেগুলো কুড়াতে লাগল। তখনই সেই মহিলা ঝুঁকে একটি খাতা তুলে দিলেন। সেই খাতার মলাটে মোটা অক্ষরে লেখা ছিল বিসিএস লক্ষ্য। মহিলা কিছুক্ষণ সেই লেখাটির দিকে তাকিয়ে থাকলেন। তারপর প্রথমবার অর্ণবের চোখে দৃষ্টি স্থির করে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, বিসিএস দেবে? অর্ণব মাথা নামিয়ে বলল, জি। মহিলা একটুখানি হাসলেন।
কিন্তু সেই হাসির নিচে লুকিয়েছিল গভীর যন্ত্রণা। তোমার নাম কি? অর্ণব। মহিলা কয়েক মুহূর্ত তাকে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, আমি তৃষ্ণা চৌধুরী। অর্ণব জানত না যে স্টপেজে হওয়া এই স্বল্পক্ষণের পরিচয় তার সম্পূর্ণ জীবনকে নতুনভাবে লিখে দিতে চলেছে। সে কল্পনাও করেনি যে কোটিপতি বিধবা তৃষ্ণা চৌধুরী আগামী দিনে তার আশ্রয়, তার অনুপ্রেরণা এবং জীবনের সবচেয়ে খাঁটি ভালোবাসায় পরিণত হবেন। বাস রাতের কালো পথ চিরে ঢাকার দিকে ছুটে যাচ্ছিল। গাড়ির ভেতরে বেশিরভাগ মানুষ তন্দ্রায় ঢলে পড়েছিলেন, কিন্তু অর্ণবের ঘুম ছিল না। সামনের আসনে বসা তৃষ্ণা চৌধুরী মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিলেন। তার চেহারায় এক প্রকার স্থিরতা থাকলেও চোখের গভীরে ঘুরপাক খাচ্ছিল অনেক পুরনো ব্যথা। অর্ণব বারবার চোখ সরিয়ে নিচ্ছিল, কারণ এত বড় ঘরের মানুষের এত কাছাকাছি সে কখনো বসেনি। কিছুক্ষণের নীরবতার পর তৃষ্ণা চৌধুরী ধীরে ধীরে প্রশ্ন করলেন, ঢাকায় কোথায় থাকবে? অর্ণব নরম স্বরে জবাব দিল, ঠিক জানি না আপা, স্যার একটা পরিচিতের ঠিকানা দিয়েছেন, ওখানেই চেষ্টা করব। তৃষ্ণা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কি করেন? শুধু এটুকু শুনতেই অর্ণবের দুচোখ ভেজা হয়ে আসলো। সে তার দরিদ্র বাবা মায়ের জীবন সংগ্রাম, তাদের কষ্ট আর নিজের স্বপ্নের কথা এক একে বলে গেল। সে বলছিল আর তৃষ্ণা চৌধুরী মৌন শ্রোতার মতো শুনছিলেন। হয়তো বহু বছর পর কেউ তার মনকে স্পর্শ করার মতো কথা বলছিল। অর্ণবের কথায় কোনো ভান ছিল না, ছিল শুধু অকৃত্রিম সততা, কষ্ট আর বাবা মায়ের জন্য ভালোবাসা। তৃষ্ণা চৌধুরী তাকে দেখতে দেখতে অতীতে হারিয়ে গেলেন। সেই দিনগুলোর কথা মনে পড়ল, যখন তার স্বামী ছিলেন এবং সংসার ছিল উষ্ণতায় ভরা। কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুর পর শতকোটির সম্পদ থাকলেও জীবনটা ফাঁকা হয়ে গিয়েছিল। বিশাল বাড়ি, গাড়ি, কর্মচারী, অঢেল অর্থ সব থাকলেও কেউ ছিল না আপন বলে ডাকার। আত্মীয় স্বজনেরা সম্পদের টানে আসত, কেউ তার একাকিত্বের খবর রাখত না। আর আজ রাতে বাসের এই ভাঙা আসনে বসে এই দরিদ্র যুবকের চোখে তিনি প্রথমবার আন্তরিকতা খুঁজে পাচ্ছিলেন। রাত আরও পরিপক্ক হল। বাইরে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। হঠাৎ বাসের এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে গেল। ভেতরে গরম লাগতে লাগল। অর্ণব উঠে সামনের জানলাটা খুলতে গেল, কিন্তু জানলার ছিটকিনি আটকে গেছে। তখনই তৃষ্ণা চৌধুরীও সাহায্য করতে এগিয়ে এলেন। দুজনের হাত একই সাথে জানলার গায়ে লাগল এবং এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলে গেল। অর্ণব সঙ্গে সঙ্গে সরে এলো। তার মুখে সংকোচ ছিল। অন্যদিকে তৃষ্ণা চৌধুরীর মনে এক অচেনা দোলা লাগল। এতদিন পর কেউ তার সঙ্গে এত স্বাভাবিকভাবে আচরণ করল, জানল না যে তিনি কত সম্পদের মালিক। কিছুক্ষণ পর তৃষ্ণা তার ব্যাগ থেকে খাবার বের করলেন, দামি কৌটোয় রাখা নানা পদের খাবার। তিনি অর্ণবের দিকে এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নাও। অর্ণব দ্রুত মাথা নাড়ল, না না আপা, আমার কাছে খাবার আছে। কিন্তু মিথ্যাটা তার চোখেই ধরা পড়ছিল, কারণ সকাল থেকে সে পেটে কিছু দেয়নি। তৃষ্ণা হালকা হাসলেন, মিথ্যা বলতে পারো না তুমি। এইটুকু শুনতেই অর্ণব কিছুটা লজ্জা পেল। তারপর দুজনে একসাথে খেলেন। অর্ণব প্রতিটি গ্রাস সতর্কে নিচ্ছিল, যেন তাড়াহুড়ো করলে খাবার ফুরিয়ে যাবে। তৃষ্ণা চৌধুরী তাকে খেতে দেখছিলেন, আর তার চোখ ভিজে উঠছিল। মনে হল জীবনে প্রথমবার কেউ তার সামনে লোভ নয়, স্বপ্নের টানে বসে আছে। ভোর হতে হতে বাস ঢাকার দিকে ছুটতে থাকল। স্টেশনের কোলাহল আর আলো ধীরে ধীরে কাছে আসতে লাগল। অর্ণব তার পুরনো ব্যাগ কাঁধে তুলে নামার প্রস্তুতি নিতে লাগল। ঠিক সেই মুহূর্তে তৃষ্ণা চৌধুরী তাকে আটকালেন। ঢাকা অনেক বড় শহর অর্ণব, এখানে একা টিকে থাকা অনেক কঠিন। অর্ণব চুপ করে থাকল। তৃষ্ণা কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর শান্ত গলায় বললেন, চাইলে আমার সাথে আসতে পারো। এই কথা শুনে অর্ণব যেন থমকে গেল, চোখে অবিশ্বাস নিয়ে তাকালো। আপা? তৃষ্ণা শান্তভাবে বললেন, আমার বড় বাড়ি আছে, একাই থাকি সেখানে। তুমি সেখানে থেকে নির্বিঘ্নে পড়াশুনো করতে পারবে, যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছ। অর্ণবের কাছে এটা স্বপ্নের মতো মনে হলো। সে জীবনে কখনো এত বড় মানুষের ওপর ভরসা করেনি। মনে সংশয়ও ছিল, ভয়ও ছিল। সে ধীরে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। তৃষ্ণা হাসলেন, কিছু সম্পর্ক পরিচয়ের আগেই বোঝা যায়, মনের টানে।
বাস থামল টার্মিনালে। যাত্রীরা দ্রুত নামছিলেন, কিন্তু অর্ণব সেখানেই স্থির। তার মাথার ভেতরে তুফান বইছিল। একদিকে তার স্বপ্ন, অন্যদিকে এই রহস্যময় বিধবার চোখে এক অদ্ভুত আপন ভাব, যা সে অস্বীকার করতে পারছিল না। অনেক ভেবে সে শেষমেশ বলল, যদি সত্যিই আপনার কোনো অসুবিধা না হয় তাহলে যাব আপনার সঙ্গে। এই কথা শুনে তৃষ্ণা চৌধুরীর মুখে বহু বছর পর একটা নিখাদ হাসি ফুটে উঠল। হয়তো তিনিও অনুভব করছিলেন যে শূন্য জীবনে কেউ আসছে। বাইরে বেরোতেই একটা ঝকঝকে কালো গাড়ি দাঁড়িয়েছিল। চালক এগিয়ে এসে মাথা নত করে বলল, আপা। অর্ণব অবাক হয়ে সব দেখল। এত দামি গাড়ি কাছ থেকে দেখার সুযোগ তার কখনো হয়নি। সে কুঁকড়ে গাড়িতে বসল, এবং যখনই গাড়ি ঢাকার রাস্তায় ছুটল, অর্ণবের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই পথ তাকে বিসিএস পড়ার চেয়েও অনেক বড় পরীক্ষার মুখোমুখি করবে। কারণ এখন তার জীবনে শুধু লক্ষ্য নয়, একটি মানবিক উষ্ণতা, একটি খাঁটি আশ্রয় এবং এমন একটি সম্পর্ক আসতে চলেছে যা সব বদলে দেবে। ঢাকার চওড়া সড়ক, উঁচু উঁচু দালান আর চারদিকে ছুটে চলা মানুষ, সব দেখে অর্ণবের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। সে জানালার কাছে মুখ ঠেকিয়ে ভাবছিল যে সত্যিই কি তার জীবন বদলে যাচ্ছে। অন্যদিকে তৃষ্ণা চৌধুরী নিঃশব্দে তাকে দেখছিলেন। তার ঠোঁটের কোণে হালকা হাসি, যেন কতকাল পর কারো সঙ্গে থেকে শান্তি অনুভব করছেন। কিছুক্ষণ পর গাড়ি একটি বিশাল বাড়ির সামনে দাঁড়ালো। উঁচু লোহার ফটক, সামনে সবুজ বাগান, পাথরে বাঁধানো চত্বর, লম্বা ঝকঝকে গাড়ি আর চারদিকে এমন নিস্তব্ধতা যে অর্ণবের মনে হলো সে কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছে। ফটক খুলল এবং গাড়ি ভেতরে এসে থামল। অর্ণবের বুকের ধুকপুকানি বাড়ছিল। সে তার পুরনো ব্যাগটা দুই হাতে চেপে ধরে বসেছিল। গাড়ি থামতেই দুজন কর্মচারী দৌড়ে এসে তৃষ্ণা চৌধুরীকে সালাম করল, কিন্তু তার দৃষ্টি ছিল কেবল অর্ণবের দিকে। তিনি ধীরে বললেন, নামো অর্ণব, এখন থেকে এটাই তোমার ঠিকানা। শুনে অর্ণবের চোখ দুটো বড় হয়ে গেল। সে আস্তে আস্তে গাড়ি থেকে নামল, পা একটু কাঁপছিল। জীবনে প্রথমবার এত বড় বাড়ি দেখছে। নিজের ছেঁড়া জুতো আর পুরনো পোশাকের কথা মনে হলো সে এই জায়গার যোগ্য নয়। তখনই তৃষ্ণা চৌধুরী তার কাছে এলেন এবং বললেন, ভয় পেও না, এখানে কেউ তোমাকে ছোট মনে করবে না। তার কণ্ঠের উষ্ণতা শুনে অর্ণবের চোখ ভিজে উঠল। ভেতরে প্রবেশ করে অর্ণব থমকে দাঁড়াল। মেঝেতে মসৃণ টাইলস, দেওয়ালে নান্দনিক চিত্রকর্ম, ছাদে ঝোলানো ঝাড়বাতি আর চারিদিকে এমন জৌলুস যে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। একজন পরিচারিকা পানি নিয়ে এলো। অর্ণব অস্বস্তিতে পড়ে গেল। জীবনে কখনো কেউ তার জন্য এভাবে এগিয়ে আসেনি। তৃষ্ণা চৌধুরী তার অবস্থা বুঝলেন, হেসে বললেন, সহজ হও, তুমি এখানে অতিথি নও। তারপর কর্মচারীদের ওপরের ঘরটি প্রস্তুত করতে বললেন। অর্ণব যখন তার ঘরে পৌঁছল, তার শ্বাস আটকে গেল। বিশাল ঘর, নরম বিছানা, বইয়ের তাক, ফ্যান আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো ঢাকার আলোময় দিগন্ত। সে ধীরে ধীরে তার ব্যাগটি মেঝেতে রাখল এবং বিছানায় বসল। পরক্ষণেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নিজের জীর্ণ টিনের ঘরের কথা মনে পড়ল, বৃদ্ধ বাবা মায়ের মুখ ভেসে উঠল, এবং সে ভাবতে থাকল যে সত্যিই কি বিধাতা তার কষ্টের জবাব দিলেন। ঠিক সেই সময় দরজায় আলতো টোকা পড়ল এবং তৃষ্ণা চৌধুরী ভেতরে এলেন, হাতে খাবারের থালা। অর্ণব লাফিয়ে উঠে দাঁড়াল। আপা, আপনি কেন এনেছেন? আমি নিচে আসতাম। তৃষ্ণা হালকা হাসলেন। নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। অর্ণব কথা না বলে শুধু তাকে দেখল। এত বড় বাড়ির কর্ত্রী নিজে তার জন্য খাবার নিয়ে এলেন। দুজনে একসাথে বসে খেলেন। খাওয়ার সময় তৃষ্ণা বারবার তাকে দেখছিলেন। অর্ণবের মুখে একটা সরলতা ছিল। তার ভেতরে লোভ ছিল না, ভান ছিল না, ছিল শুধু একটা পরিষ্কার মন। আর ঠিক এই কারণেই তৃষ্ণা চৌধুরী ভেতর থেকে নাড়া খাচ্ছিলেন। রাতে অর্ণব শুতে গেল, কিন্তু ঘুম এলো না। সে বারবার ভাবছিল কেন একজন অপরিচিত মানুষ তার জন্য এত কিছু করছেন। অন্যদিকে তৃষ্ণা চৌধুরী তার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিলেন, সামনে স্বামীর ছবি। তিনি ধীরে বললেন, জানি না কেন এই ছেলেটাকে দেখলে মনটা কেমন যেন স্থির হয়ে যায়। পরের সকালে অর্ণব খুব ভোরে উঠে পড়ল। স্বভাব বসেই সে একটা ঝাড়ু নিয়ে নিজের ঘর ঝাড়তে শুরু করল। একজন কর্মচারী দেখে ঘাবড়ে নিচে গিয়ে তৃষ্ণা চৌধুরীকে জানালো। তিনি সঙ্গে সঙ্গে ওপরে এলেন
এবং অর্ণবের হাত থেকে ঝাড়ু নিয়ে নিলেন। এসব করতে হবে না। অর্ণব লজ্জায় বলল, বসে থাকতে পারি না আপা। তৃষ্ণা তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর আস্তে বললেন, তোমার ভেতরে অনেক আত্মসম্মান আছে অর্ণব। সেই দিন প্রথমবার তৃষ্ণা চৌধুরী তাকে ঢাকার একটি বড় কোচিং সেন্টারে নিয়ে গেলেন। পরিবেশ দেখে অর্ণবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। এত ছাত্রছাত্রী, বিশাল পাঠাগার আর পড়াশোনার পরিবেশ দেখে মনটা আনন্দে ভরে গেল। তৃষ্ণা চুপচাপ তার ভর্তির ব্যবস্থা করলেন। ফি শুনে অর্ণব হতবাক হয়ে গেল, কারণ এত টাকা একসাথে সে জীবনে কখনো দেখেনি। বাইরে এসে সে বলল, আপা, এই ঋণ আমি কখনো ভুলব না। তৃষ্ণা থামলেন, তারপর তার চোখে চোখ রেখে বললেন, প্রতিটি সম্পর্ককে ঋণ বলতে নেই। এ কথা শুনে অর্ণব চুপ হয়ে গেল। সন্ধ্যায় দুজনে বাড়ি ফিরলেন। সারা পথ অর্ণব জানালায় তাকিয়ে থাকল, কিন্তু মাথার ভেতরে তৃষ্ণার কথাগুলো ঘুরতে থাকল। সে অনুভব করছিল যে এই মানুষটির ভেতরে অনেক গভীর একটা শূন্যতা আছে এবং হয়তো সে প্রথমবার কারো কাছাকাছি আসছেন। ওদিকে তৃষ্ণা চৌধুরীও নিজের ভেতরে পরিবর্তন টের পাচ্ছিলেন। বছরের পর বছর পর বাড়িতে কারো পায়ের শব্দ তার ভালো লাগছিল। খাওয়ার টেবিলে কারোর জন্য অপেক্ষা করতে তার ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি তিনি শান্তি পেতেন যখন অর্ণব সমস্ত মন দিয়ে তার লক্ষ্যের কথা বলত। ধীরে ধীরে দুজনের মাঝে এক নাম না জানা সম্পর্কের বীজ অঙ্কুরিত হতে লাগল। এমন এক সম্পর্ক যেখানে স্বার্থ নেই, শুধু আপন ভাব। কিন্তু দুজনের কেউই তখনও মনের ভেতরের গভীরতা ধরতে পারছিলেন না। তারা জানত না যে এই সম্পর্কই তাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে চলল এবং ঢাকার সেই বড় বাড়িতে এখন আর আগের মতো স্তব্ধতা নেই। অর্ণব ভোরবেলা উঠত, তৈরি হয়ে কোচিংয়ে যেত, ঘণ্টার পর ঘণ্টা পাঠাগারে পড়াশোনা করত এবং রাতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত নোট তৈরি করত। তৃষ্ণা চৌধুরী প্রতিদিন নিঃশব্দে তাকে দেখতেন এবং মনে মনে তার পরিশ্রমে গর্ব অনুভব করতেন। এত বছর পর বাড়িতে কারো সজীব উপস্থিতি ছিল। শূন্য ঘরগুলো আর তাকে ভয় দেখাত না। এক রাতে অর্ণব পড়তে পড়তে হঠাৎ ঘুমিয়ে পড়ল। বই খোলাই ছিল, চশমা টেবিলে পড়ে আছে, আর ক্লান্তি তার মুখে স্পষ্ট। তখনই গভীর রাতে তৃষ্ণা চৌধুরী আস্তে আস্তে তার ঘরে এলেন। দেখলেন অর্ণব চেয়ারেই বসেই মাথায় এলিয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর অত্যন্ত যত্নের সাথে তার কাঁধে একটা চাদর জড়িয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে অর্ণবের চোখ খুলে গেল। সামনে তৃষ্ণাকে দেখে সে অবাক হল। আপা, এখনো ঘুমাননি? তৃষ্ণা মৃদু হাসলেন, তুমিও তো ঘুমাওনি। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন। ঘরে গভীর নীরবতা, কিন্তু সেই নীরবতায় এক অদ্ভুত উষ্ণতা ছিল। পরের দিন কোচিং থেকে ফিরে অর্ণব আনন্দে বলল যে সে পুরো ব্যাচে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এ কথা শুনে তৃষ্ণার চোখ আলোকিত হয়ে উঠল। তিনি কিছু না ভেবেই অর্ণবের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। আমি জানতাম তুমি পারবে। এটুকু শুনে অর্ণবের মন ভরে গেল, কারণ এত আন্তরিকতায় তার মা ছাড়া আর কেউ তাকে কখনো প্রশংসা করেনি। সেই রাতেই তৃষ্ণা পুরো বাড়িতে তার জন্যে একটি ছোট আনন্দ অনুষ্ঠান করলেন। কর্মচারীরাও আনন্দিত ছিল, কারণ তারা এতদিন পর তাদের মালকিনকে এভাবে উৎফুল্ল দেখছিল। রাতের খাবারে তৃষ্ণা বারবার অর্ণবকে পরিবেশন করছিলেন, আর সে বারবার না বলছিল। দুজনের এই ছোট ছোট মুহূর্তগুলো এখন সম্পর্কের নিবৃত উষ্ণতায় পরিণত হচ্ছিল। কিছুদিন পর হঠাৎ অর্ণবের মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল। গ্রাম থেকে ফোন আসতেই সে আতঙ্কিত হয়ে পড়ল। তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে সঙ্গে সঙ্গে গ্রামে যাওয়ার কথা বলতে লাগল। তখনই তৃষ্ণা চৌধুরী তার হাত ধরলেন। দেরি করো না, এখনই বেরোচ্ছি। পরের মুহূর্তেই তিনি গাড়ি প্রস্তুত করালেন এবং নিজে অর্ণবের সাথে গ্রামের পথে রওনা হলেন। সারা পথ অর্ণব অস্থির থাকল আর তৃষ্ণা তাকে সামলালেন। অনেকটা পথ পেরিয়ে যখন দুজনে নাগেশ্বরী গ্রামে পৌঁছালেন, পুরো গ্রাম সেই চকচকে গাড়ি দেখে চমকে উঠল। অর্ণব দৌড়ে ঘরের ভিতরে গেল, যেখানে তার মা জ্বরে কাতর হয়ে শুয়ে আছেন। বৃদ্ধ বাবা উদ্বেগে পাশে বসে আছেন। ঠিক সেই সময়ে পেছন থেকে তৃষ্ণা চৌধুরী ঘরে ঢুকলেন। কোনো দ্বিধা না করেই কমলাবতীর পাশে বসে তার হাত ধরলেন। গ্রামবাসী অবাক হয়ে গেল, কারণ এত সম্পদশালী এক মহিলা একটি মাটির বেঝের ঘরে বসলেন।
তৃষ্ণা সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, ওষুধের ব্যবস্থা করলেন এবং সারা রাত নিজে কমলাবতীর পাশে থাকলেন। অর্ণব এসব দেখে ভেতর থেকে ভেঙে পড়ল। তার চোখের জল থামছিল না। সে আস্তে বলল, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? তৃষ্ণা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর অত্যন্ত ধীর গলায় বললেন, হয়তো কারণ তোমার কষ্টটাকে এখন আমার নিজের কষ্ট বলে মনে হচ্ছে। এ কথা শুনে অর্ণব এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল। তার মনে প্রথমবার অন্যরকম কিছু অনুভব হলো, এমন অনুভূতি যা সে আগে কখনো চিনত না। পরের 2 দিন তৃষ্ণা গ্রামেই থাকলেন। তিনি কখনো বোঝাতে দেননি যে তিনি কোটিপতি। কমলাবতীর জন্য খাবারের ব্যবস্থা করলেন, ওষুধ দিলেন এবং বৃদ্ধ হরিপদের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন। ধীরে ধীরে অর্ণবের বাবা মায়ের মনে তার প্রতি সম্মান ও আপন ভাব জন্ম নিল। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন অর্ণব উঠোনে খাটিয়ায় বসে আকাশ দেখছিল। তখনই তৃষ্ণা তার পাশে এসে বসলেন। গ্রামের শীতল বাতাস বইছিল, দূরে কোথাও পাখি ডাকছিল। দুজনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তৃষ্ণা আস্তে জিজ্ঞেস করলেন, যদি তুমি কর্মকর্তা হও, সবার আগে কি করবে? অর্ণব হাসল, সবার আগে বাবা মাকে একটা ভালো বাড়ি দেব। একটুক্ষণ থেমে ধীর গলায় বলল, আর আপনাকে একা রাখব না কখনো। এই কথা শুনে তৃষ্ণার চোখ ছলছল করে উঠল। তিনি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলেন, যাতে অর্ণব তার চোখের জল না দেখে। সেই রাতে দুজনে প্রথমবার মনের অনেক কাছাকাছি এসেছিলেন, কিন্তু দুজনেই এই সম্পর্কটাকে নাম দিতে ভয় পাচ্ছিলেন। কারণ একদিকে বয়সের ব্যবধান, অন্যদিকে সমাজের দৃষ্টি, আর সবচেয়ে বড় ভয় এই যে এই সুন্দর বন্ধনটি যদি ভেঙে যায়। কিন্তু নিয়তি এখন দুজনকে এমন এক সন্ধিক্ষণের দিকে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে তাদের জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছিল। গ্রামে কাটানো সেই 2 দিন অর্ণব ও তৃষ্ণা চৌধুরী উভয়কে ভেতর থেকে বদলে দিয়েছিল। এখন দুজনের মাঝে আগের আনুষ্ঠানিকতা নেই, কিন্তু তবু মনের কথা দুজনেই নিজের বুকে আগলে রেখেছিলেন। কমলাবতী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলে তৃষ্ণা জেদ করে টিনের ঘর সারিয়ে দিলেন। নতুন দরজা লাগল, ছাদ মেরামত হল, ভেতরে নতুন বিছানা এলো। এসব দেখে বৃদ্ধ হরিপদ বারবার চোখ মুছতেন। অনেকবার তৃষ্ণার সামনে হাত জোড় করতে চাইতেন, কিন্তু তৃষ্ণা প্রতিবার থামিয়ে দিতেন। আপনি আমাকে অপ্রস্তুত করবেন না, এখন থেকে আমিও এই পরিবারের একজন। এ কথা শুনে অর্ণব নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকত, কারণ এখন তার মনে তৃষ্ণার জন্য শুধু শ্রদ্ধা নয়, অন্য এক অনুভূতিও জেগে উঠছিল, এমন কিছু যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। কিছুদিন পর দুজনে আবার ঢাকায় ফিরলেন, কিন্তু এখন বাড়ির পরিবেশ আলাদা। আগে যেখানে দুজনের মধ্যে দূরত্ব ছিল, সেখানে এখন ছোট ছোট মুহূর্তে উষ্ণতা ছিল। তৃষ্ণা চৌধুরী সকালে নিজে অর্ণবের নাস্তার ব্যবস্থা করতেন, কোচিংয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এবং রাতে ফেরার পরেই খেতে বসতেন। অর্ণবও এখন তার প্রতিটি ছোট বিষয় খেয়াল রাখত। যদি তৃষ্ণা রাত পর্যন্ত কাজ করতেন, তবে সে তার জন্য চা বানিয়ে রাখত। যদি তার মাথা ব্যথা হতো, তবে ওষুধ নিয়ে ছুটে যেত। দুজনে ধীরে ধীরে একে অপরের অভ্যেসের অংশ হয়ে উঠছিলেন। এক সন্ধ্যায় ঢাকায় প্রচণ্ড বৃষ্টি নামল। বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাইরে ঝোড়ো হাওয়া। অর্ণব পাঠাগার থেকে ফেরার পথে একেবারে ভিজে গেল। বাড়িতে ঢুকতেই তৃষ্ণা উদ্বিগ্ন হয়ে পড়লেন। এভাবে ভিজে এলে? তিনি সঙ্গে সঙ্গে তোয়ালে নিয়ে এলেন এবং নিজের হাতে তার মাথার চুল মুছে দিতে লাগলেন। সেই মুহূর্তে অর্ণব নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক ধুকধুক করছিল। এত কাছ থেকে সে কখনো কোনো নারীর এই মমতার স্পর্শ পায়নি। তৃষ্ণাও হঠাৎ নিজেকে সামলাতে পারলেন না, হাত কাঁপতে লাগল। তখনই দুজনের দৃষ্টি মিলল এবং ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টি থামেনি, কিন্তু দুজনের ভেতরে তার চেয়েও বড় ঝঞ্ঝা বইছিল। পরের মুহূর্তেই তৃষ্ণা সরে গেলেন। যাও, কাপড় বদলে নাও, নইলে ঠান্ডা লেগে যাবে। অর্ণব কিছু না বলে নিজের ঘরে চলে গেল, কিন্তু সেই রাতে দুজনের কেউ ঘুমাতে পারল না। অর্ণব বারবার সেই মুহূর্তটার কথা ভাবল। সে টের পাচ্ছিল যে তৃষ্ণা শুধু তাকে সাহায্য করা কেউ নন, তিনি তার মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে তৃষ্ণা নিজের ঘরে নিজের সাথে লড়াই করছিলেন। তিনি জানতেন বয়সে তিনি অনেক বড়, সমাজ এই সম্পর্ক মানবে না, কিন্তু মন তো মনই। সে আবার কারো জন্য উথলে উঠতে শুরু করেছে। পরের দিন অর্ণব দেখল যে তৃষ্ণা তার থেকে চোখ সরিয়ে নিচ্ছেন, আগের মতো খোলামেলা কথা বলছেন না। সে অস্থির হয়ে পড়ল। বিকেলে যখন তিনি একা ছাদের কোণে দাঁড়িয়েছিলেন, তখন অর্ণব আস্তে তার কাছে গেল। আমি কি কিছু ভুল করেছি?
তৃষ্ণা দ্রুত বললেন, না, কিন্তু গলা কাঁপছিল। অর্ণব কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর আস্তে বলল, আপনি যদি সরে যান আমি ভেঙে পড়ব। এ কথা শুনে তৃষ্ণার চোখ ভিজে এলো। তিনি প্রথমবার মন খুলে তার দিকে তাকালেন। তুমি বুঝবে না অর্ণব, আমাদের মাঝে অনেক ফারাক। অর্ণব কিছু না ভেবেই তার হাত ধরল। মনের মধ্যে কোনো ফারাক নেই। এই কথা শুনতেই তৃষ্ণা ভেতর থেকে কেঁপে উঠলেন। এত বছর পর কেউ তার একাকিত্বকে এভাবে ছুঁয়েছিল। চোখ থেকে জল পড়তে লাগল। আমার ভয় লাগে, অর্ণব আস্তে বলল। আমার লাগে না। পরের মুহূর্তে তৃষ্ণা নিজেকে আর ধরে রাখতে পারলেন না এবং তিনি অর্ণবকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তটা দুজনের জীবনের সবচেয়ে আবেগ ভরা মুহূর্ত ছিল। দুজনের চোখ দিয়ে জল পড়ছিল। দুজনের বুকে জমে থাকা বছরের পর বছরের কষ্ট ভেঙে পড়ছিল। সেই রাতে প্রথমবার দুজনে নিজেদের মনের কাছাকাছি এলেন, কিন্তু এই মনের প্রকাশ হওয়ার পরেও দুজনের বুকে ভয় ছিল, কারণ এই সম্পর্ক সহজ ছিল না। একদিকে কোটিপতি বিধবা তৃষ্ণা চৌধুরী, অন্যদিকে দরিদ্র গ্রামের ছেলে অর্ণব। বয়সের বড় ব্যবধান ছিল, সমাজের নজর ছিল, কিন্তু এসব সত্ত্বেও দুজনে একে অপরের থেকে দূরে থাকতে পারছিলেন না। কিছুদিন পর অর্ণবের জন্মদিন এলো। সে কখনো জীবনে জন্মদিন পালন করেনি, কিন্তু সেই ভোরে উঠে দেখল পুরো বাড়ি আলো আর ফুলে ভরা। টেবিলে কেক রাখা, আর মাঝখানে হলুদ শাড়ি পরে তৃষ্ণা দাঁড়িয়ে। অর্ণব শুধু তাকিয়ে থাকল। তৃষ্ণা হাসলেন। শুভ জন্মদিন অর্ণব। তার চোখ ভিজে এলো। সে আস্তে বলল, আমার জন্য এভাবে কেউ কখনো করেনি। তৃষ্ণা ধীরে তার কাছে এলেন এবং বললেন, এখন তোমার প্রতিটা আনন্দ আমারও। এ কথা শুনে অর্ণব তার হাত ধরে ফেলল। সেই মুহূর্তে দুজনের চোখে শুধু ভালোবাসা ছিল, এমন ভালোবাসা যেখানে লোভ ছিল না, ছিল শুধু অকৃত্রিম আপন ভাব। কিন্তু তারা জানত না যে জীবন এখন তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা রেখেছে। অর্ণব ও তৃষ্ণার সম্পর্ক এখন ক্রমে গভীর হচ্ছিল, কিন্তু দুজনের মনে ভয়ও বাড়ছিল। অর্ণব দিন রাত পড়াশোনা করত এবং প্রতিটি ছোট অর্জন সবার আগে তৃষ্ণাকে জানাত। অন্যদিকে তৃষ্ণা তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতেন। এখন বাড়ির প্রতিটি সকাল অর্ণবের কণ্ঠে জীবন্ত হতো এবং প্রতিটি রাত দুজনের দীর্ঘ আলাপে শেষ হতো। একদিন অর্ণব কোচিং থেকে ফিরে দেখল তৃষ্ণা মসজিদের পাশে বসে চোখ মুছছেন। সে ঘাবড়ে গেল। কি হয়েছে? তৃষ্ণা চোখ মুছলেন, কিন্তু গলা কাঁপছিল। ভয় লাগে অর্ণব, যদি কর্মকর্তা হয়ে একদিন চলে যাও। এই কথা শুনে অর্ণবের মন ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে তার হাত ধরল। সব ছাড়তে পারি, আপনাকে নয়। তৃষ্ণা তার চোখে চোখ রাখলেন, কারণ সেখানে শুধু সততা ছিল। সেই রাতেই অর্ণব প্রথমবার নিজের মনের কথা সরাসরি বলল, আমি আপনাকে ভালোবাসি। এ কথা শুনে তৃষ্ণার চোখ দিয়ে জল ঝরল। কাপা গলায় বললেন, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়। অর্ণব হালকা হাসল, মনের কোনো বয়স নেই। এইটুকু শুনতেই তৃষ্ণা নিজেকে ধরে রাখতে পারলেন না এবং তিনি অর্ণবকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে দুজনের একাকিত্ব যেন মিলিয়ে গেল। কিছুদিন পর অর্ণব তার বাবা মাকে সব সত্যি বলল। প্রথমে দুজনে চুপ করে থাকলেন, কিন্তু যখন ছেলের চোখে সেই অকৃত্রিম ভালোবাসা দেখলেন তখন দুজনের চোখ ভিজে গেল। কমলাবতী কেবল এইটুকু বললেন যে আমাদের দুর্দিনে পাশে ছিলেন তার চেয়ে ভালো মানুষ আর কোথায় পাব। এ কথা শুনে অর্ণব কেঁদে ফেলল। তারপর একদিন তৃষ্ণা নিজে গ্রামে গেলেন এবং অর্ণবের বাবা মাকে ঢাকায় নিয়ে এলেন। বৃদ্ধ হরিপদ যখন প্রথমবার সেই বিশাল বাড়িতে পা রাখলেন তখন তার চোখ ভিজে গেল। তৃষ্ণা তার পা ছুঁই প্রণাম করে বললেন, এখন থেকে এই বাড়ি আপনাদেরও। সেদিন প্রথমবার সেই বাড়িতে সত্যিকারের পারিবারিক পরিবেশ তৈরি হলো। সবাই একসাথে খেতেন, হাসতেন, গল্প করতেন, আর অর্ণব চুপচাপ তৃষ্ণাকে দেখত, কারণ এখন সে বুঝতে পেরেছিল যে বিসিএস প্রস্তুতির এই যাত্রায় সে শুধু লক্ষ্যে পৌঁছায়নি, জীবনের সবচেয়ে নিখাত ভালোবাসাও খুঁজে পেয়েছে। সময় ধীরে ধীরে গড়িয়ে গেল এবং ঢাকার সেই বড় বাড়িটি এখন একটি পরিপূর্ণ সুখী পরিবারে রূপান্তরিত হয়েছিল। অর্ণব আগের চেয়েও মন ঢেলে বিসিএসের প্রস্তুতি নিতে লাগল, কারণ এখন তার স্বপ্নের সঙ্গে তৃষ্ণার প্রত্যাশা এবং বৃদ্ধ বাবা মায়ের সুখও জড়িয়ে গিয়েছিল। তৃষ্ণা প্রতিদিন ভোরে তার হাতে দই আর মিষ্টি দিতেন এবং বলতেন,
আমার অফিসারের উপর আমার পূর্ণ আস্থা আছে। অর্ণব হাসত, কিন্তু তার চোখে প্রতিবার ভালোবাসা উপচে পড়ত। কয়েক মাস পর অবশেষে সেই দিনটি এলো যার অপেক্ষায় সবাই ছিল। বিসিএসের ফলাফল প্রকাশিত হলো এবং অর্ণব উত্তীর্ণ হলো। তালিকায় নিজের নাম দেখতেই তার চোখ দিয়ে জ্বর ঝরতে লাগল। সে দৌড়ে বাড়ি পৌঁছে সবার আগে তৃষ্ণার সামনে বসল। এ সব আপনার জন্য হয়েছে। তৃষ্ণা কেঁদে ফেললেন এবং সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন। বৃদ্ধ বাবা মায়ের চোখেও সুখের জল। সেদিন পুরো বাড়িতে আনন্দ উৎসব হলো। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত তখন এলো যখন রাতে অর্ণব সবার সামনে তৃষ্ণার হাত ধরে বলল, উনি পাশে না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না, সারা জীবন ওনার সঙ্গে থাকতে চাই। এ কথা শুনে কমলাবতী হাসলেন এবং বললেন, তাহলে আর দেরি কিসের? কিছুদিন পর অত্যন্ত সাদামাটাভাবে দুজনের বিয়ে হলো। কোনো জাঁকজমক নেই, কোনো লোক দেখানো ভাব নেই, শুধু আপন ভাব আর অকৃত্রিম ভালোবাসার উষ্ণতা। বিয়ের পর তৃষ্ণা অর্ণবের বাবা মাকে চিরকালের জন্য নিজের বাড়িতে রেখে দিলেন। এখন প্রতিটি সন্ধ্যায় পুরো পরিবার একসাথে খায়, হাসে, গল্প করে, আর অর্ণব অনেক সময় নিঃশব্দে তৃষ্ণাকে দেখে, কারণ তার এখনও বিশ্বাস হয় না যে বাস স্টেশনে দেখা হওয়া এক বিচ্ছিন্ন বিধবা নারী তার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক হয়ে উঠবেন। সেই দরিদ্র ছেলেটিকে ঢাকা কর্মকর্তা বানাতে এনেছিল, কিন্তু নিয়তি তাকে তার চেয়েও বড় উপহার দিয়ে দিল, খাঁটি ভালোবাসা, নিজের পরিবার এবং এমন এক মানুষ যা তার পুরো জীবন আলোকিত করে দিল। বন্ধুরা, এখন এক মুহূর্তের জন্য নিজেকে শুধু এই প্রশ্নটি করুন, যদি জীবন আপনাকে এমন একজন মানুষ দেয় যে আপনার ঘোর অন্ধকারে কোনো স্বার্থ ছাড়াই আপনার হাত আঁকড়ে ধরে, তবে কি আপনি সমাজের ভয় তাকে হারিয়ে দেবেন, নাকি খাঁটি ভালোবাসা ও মানবতাকে বেছে নেবেন? অর্ণব দরিদ্র ছিল, তৃষ্ণা একাকী ছিলেন, কিন্তু দুজনে একে অপরের মধ্যে সম্পদ নয়, আপন ভাব খুঁজে পেয়েছিলেন। আর হয়তো এটাই প্রকৃত সম্পর্কের সবচেয়ে বড় পরিচয়। জীবনে অর্থ, খ্যাতি ও প্রতিপত্তি সব অর্জন করা যায়, কিন্তু নিখাত সঙ্গী সবার কপালে জোটে না। তাই যদি আপনার জীবনেও এমন কেউ থাকেন যে আপনার কষ্টকে নিজের বলে মনে করেন, তবে তাকে অবশ্যই সম্মান করুন। এখন বুকে হাত রেখে বলুন, যদি বেছে নিতে হয় সম্পদ অথবা মানবিকতা, আপনি কোনটি নেবেন? মন্তব্যে অবশ্যই লিখুন। গল্পটি যদি মনকে স্পর্শ করে তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।